সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সাথে আমার এগ্রিকালচার ডিপার্টমেন্টের সেক্রেটারি নবীন, এমভি রাও কোঅপারেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি শুক্লাজি, হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি প্রদীপ মজুমদার, আমার সহকর্মী আশিস ব্যানার্জি, তপন দাশগুপ্ত, মেহবুব, পারভেজ, অসীম মাঝি, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বেচারাম মান্না, রজপাল সিং, সাথী, স্নেহাশিস, নুরুজ্জামান, শান্তনু মহারাজ, স্বামী লোকোত্তরানন্দ মহারাজ কামারবাটির, দক্ষিণেশ্বর কালী মন্দিরের ট্রাস্টের সেক্রেটারি কুশল। এখানে যে আজকে আপনাদের নতুন পাওনা রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি হচ্ছেন, তার ভাইস চ্যান্সেলর আশুতোষ বাবু এখানে উপস্থিত আছেন। আপনি আসুন, একটু নমস্কার করুন, আপনাকে তো ইউনিভার্সিটি চালাতে হবে। ভাইস চ্যান্সেলরও আমরা অ্যাপয়েন্ট করে দিয়েছি। এমনি ডিপিআর হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। আর কুশল, তুমি তো নিশ্চয়ই খুশি, শান্তনু, কামারবাটি, আপনারা সবাই নিশ্চয়ই খুশি যে রানী রাসমণির নামে হুগলির এই গ্রিন ইউনিভার্সিটি রানী রাসমণির নামে আমরা উৎসর্গ করতে পেরেছি। এটা দারুণ ভালো খবর, দারুণ সুসংবাদ। এটা আপনারা একটা গ্রিন ইউনিভার্সিটি পাচ্ছেন। আমি এডুকেশন ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার মাটি উৎসব শুরু এবার হুগলি থেকে হচ্ছে। আজকে আমরা কৃষি সম্মান দিলাম, সারা বাংলায় দিচ্ছি। পরীক্ষা হচ্ছে, আজকেই সবে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের সবার জন্য আমার অনেক অভিনন্দন থাকলো, অনেক বেস্ট উইশেস থাকলো। আবার 26 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, আমার আগাম অভিনন্দন থাকছে। মাদ্রাসা, ফাজিল, হাই মাদ্রাসার জন্য অভিনন্দন থাকছে। আমার আইসিএস, সিবিএসই ছেলেমেয়েরাও পরীক্ষা দেবে, তাদেরও পরীক্ষা শুরু হচ্ছে, অনেক অনেক অভিনন্দন থাকছে। আমরা বাংলায় অলরেডি 28টা ইউনিভার্সিটি করে দিলাম। আগে ছিল স্বাধীনতার পর 70 বছরে মাত্র 12টা, আর 7 বছরে আমরা করেছি 28 প্লাস 10টা হাতে আছে 38টা। কয়েকদিন আগে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ও শিলান্যাস করে এসেছি আমরা কৃষ্ণনগরে। সুতরাং এগুলো আপনাদের হুগলি জেলায়, বিশেষ করে আমি যেদিন বাবা তারকনাথের মন্দিরে এসেছিলাম পুজো দিতে, রানী ডেভেলপমেন্ট অথরিটি তৈরি, যেদিন আমরা তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করেছিলাম, প্রধান পুরোহিত থেকে শুরু করে সবাইকে আমার প্রণাম জানাই। আমি সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম তারকেশ্বর এই জায়গাটা পবিত্র জায়গা, পবিত্র তীর্থভূমি, এবং এখানে ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও। এই বাবা তারকনাথের মন্দিরে আমরা সবাই আসি, তাই তাদের প্রতি সম্মান জানিয়ে হুগলি জেলার অনেক ইতিহাস আছে। একদিকে তারকেশ্বর, অন্যদিকে আজকে হংসেশ্বরী মন্দির, তারও উন্নয়নের উদ্ঘাটন হচ্ছে। ওদিকে আমাদের মাহেশের রথ, জগন্নাথের মাসির বাড়ি, জগন্নাথ ঘাট, সেটাও আমরা করে দিচ্ছি। আবার রাজা রামমোহন রায়ের তার যে বসত বাড়ি থেকে শুরু করে আরো অনেক কাজ কিন্তু আজকে হুগলি জেলার এই প্রোগ্রাম থেকে আমরা করে দিচ্ছি। এছাড়াও ফুরফুরা শরীফ আছে, এখানে কামারবাটি আছে, জয়রামপুর কামারবাটি মায়ের বাড়ি আছে, কামারপুকুর, আমরা অনেক কাজ ইতিমধ্যেই করেছি। রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দ, রানী রাসমণি সবার এতে আমরা খুব কৃতজ্ঞ। আজকে এর সাথে সাথে উলুবেড়িয়া জেলায়, হাওড়া জেলায় উলুবেড়িয়াতে নতুন মাল্টি সুপার হাসপাতালের ওপিডি শুরু হচ্ছে। ওখানে আমার পুলক রায়, রাজীব ব্যানার্জি, অরূপ রায়, সাজ্জাদ সকলে আছে। হাওড়া জেলার নতুন উলুবেড়িয়া আজকে সুপার ফেসিলিটি হসপিটাল পাচ্ছে, অনেক অভিনন্দন। বারাসাতে নিউ মেডিকেল কলেজ উদ্বোধন হচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিক, কাকুলি, চিরঞ্জন চক্রবর্তী, সুনীল মুখার্জি সবাই আছে ওখানে প্রেজেন্ট। আরামবাগে নিউ মেডিকেল কলেজ তৈরি হচ্ছে। হুগলি জেলায় যেমন ইউনিভার্সিটি পেলেন, নিউ মেডিকেল কলেজও হচ্ছে। ওখানে অসীমা, অপরূপা, কৃষ্ণ, মানস এবং স্বপন নন্দী সবাই আছে। তমলুকেও নিউ মেডিকেল কলেজ হচ্ছে, ওখানে শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী এবং রবীন্দ্রনাথ সেন চেয়ারম্যান
তমলুক মিউনিসিপ্যালিটির আছেন। ঝাড়গ্রামে নিউ মেডিকেল কলেজ তার উদ্বোধন হচ্ছে, ওখানে পার্থ চ্যাটার্জি এবং ডক্টর সুকুমার হাসদা, আমার ডেপুটি স্পিকার সহ সকলে আছেন, ডিএমরা আছেন। ওপিডি সার্ভিস উলুবেড়িয়া আমি আগেই বলেছি, নির্মল মাঝি, সাজদা আহমেদ, পুলক রায়, অর্জুন সরকার, অরূপ রায়, রাজীব ব্যানার্জি, ডিএম চৈতালি সহ এসপি সহ সবাই আছে। ওপিডি সার্ভিস শ্রীরামপুর হসপিটালে, সুপার স্পেশালিটি হাসপাতাল শ্রীরামপুরেও করে দেওয়া হয়েছে, অর্থাৎ আরামবাগ শ্রীরামপুর দুটো হসপিটাল পেয়েছেন হুগলি জেলা নতুন সুপার স্পেশালিটি। আজ থেকে আউটসাইড সার্ভিস শুরু হচ্ছে। কল্যাণ ব্যানার্জি, ডক্টর রত্না দেগনাম, সুদীপ্ত রয়, প্রবীর ঘোষাল, অসিত মজুমদার এবং অমিয় মুখার্জি সহ সকলে ওখানে উপস্থিত আছেন। এছাড়াও কন্টাইতে মাদার অ্যান্ড চাইল্ড হাব হচ্ছে, ওখানে শিশির অধিকারী, চন্দ্রিমা ভট্টাচার্য, সৌমেন্দ্র অধিকারী সহ ওখানে সবাই আছে। আমি আপনাদের বলি, অনেক কাজ, অনেক কথা, সব সময় সবটা ডিটেলস বলা যায় না। এত কাজ হয়েছে, তার মধ্যে মাটি তীর্থ, এটা কিন্তু আমাদের আইডিয়া। কন্যাশ্রী যেমন আমাদের আইডিয়া, সারা বিশ্ব জয় করেছে। মনে রাখবেন, কন্যাশ্রী আমার সরকারি গেস্ট হাউসও আছে, কন্যাশ্রীর নামে লঞ্চও আছে, কন্যাশ্রীর নামে আমাদের বিশ্ববিদ্যালয়ও হয়েছে। সেই রকম সারা পৃথিবীতে মাটি তীর্থর কথা কেউ যখন ভাবেনি, মাটিকে গ্লোরিফাইড করে মাটি উৎসবের কথা কেউ ভাবেনি, আমরা কিন্তু 2013 সালে করেছিলাম। ইউনাইটেড নেশনস তারপরে এটাকে 2014 সালে গ্রহণ করে, অর্থাৎ বাংলায় পথ দেখায়। বাংলায় প্রথমে যে বলি মা মাটি মানুষ, কেন বলি? মাটি না থাকলে আমি কোথায় হাঁটবো, মাই বা কোথায় হাঁটবে, আম্মাই বা কোথায় হাঁটবে, মাদারি বা কোথায় হাঁটবে? মায়ের থেকেই তো আমাদের জন্মভূমি সব। মাটিকে ঘিরে জীবন স্বপ্ন, মাটিতে অহল্যা মা, মাটিতে ঘিরেই মাতঙ্গিনী গর্জে ওঠে আম্মা। মাটির মাঝেই দুঃসহ দহন, মাটির মাঝেই বৃষ্টি, মাটির সাথেই উদাস বাউল, এক তারাতে হয় সৃষ্টি। এই মাটি কবিতাটা আমি নিজে লিখেছিলাম মাটিকে ভালোবেসে। অনেক বড় কবিতা, সবটা বলতে পারি না, কিছু কিছু বলি। মাটির ধরনীর ছায়াঞ্চলে কেটে যায় অভিমান, এ মাটি সোনার চেয়েও খাটে সবারে করেছে মহান। এ মাটি আমার গঙ্গা যমুনা, এ মাটি আমার তিস্তা, এ মাটি মোদের গ্রীষ্ম বর্ষা, এ মাটি মোদের আস্থা, এ মাটি মোদের জীবন মরণ, এ মাটি ভবিষ্যৎ, এ মাটি সবার নবীন প্রবীণ শৈশবের সহমত। মনে আছে? মাটি আমার জীবনের স্বপ্ন, মাটি আমার ভোর, মাটির মাঝেই উন্মাদনা, মাটি আলোর জোর। মনে রাখবেন, মাটি কবিতা থেকে আমি একটা আইডিয়া পেয়েছিলাম এই মাটি উৎসব করার। আজকে সবাইকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ। আমি গর্বিত সিঙ্গুরের জমিহারাদের কৃষি জমি ফেরত দিতে পেরেছি বলে। আমি জমি আন্দোলনের রবীন্দা, বেচারা মান্না সহ যারা এখানে সবাই আছে, এমনকি সে সময় বর্ধমানের স্বপন দেবনাথও আসতো। যখন আমি এখানে সিঙ্গুরে ধর্ণা দিয়েছিলাম অনেক দিন, আপনারা জানেন না সবাই, যখন জমি দখল করা হয়েছিল, আমি কলকাতায় আমরণ অনশন করেছিলাম, 26 দিন অনশন করেছিলাম। আর সিঙ্গুরেও 14 দিন ধর্ণা দিয়েছিলাম। সিঙ্গুরের কত বাড়ি থেকে মা বোনেরা আমার জন্য মুড়ি নিয়ে যেত, তখন শশা নিয়ে যেত, ছোলা ভাজা নিয়ে যেত, এবং আমার সে দিনগুলোর কথা আজও খুব মনে পড়ে। সিঙ্গুরের জমিহারাদের আমরা কথা রেখেছি, আমরা চাষের জমি ফেরত দিয়েছি। তা সত্ত্বেও প্রায় 4 বছর 5 বছর আমরা তাদের পরিবারগুলোকে 2500 টাকা করে দিয়েছি, এবং আমরা চাল দিই, তাদের একটা চালের প্যাকেজ দিই, বেশি চাল পায়। এখনো কিন্তু তারা টাকাটা পেয়ে যাচ্ছে, মাথায় রাখবেন। জমি ফেরত দিয়েছে শুধু তাই নয়, জমিতে যাতে ভালো করে চাষ করতে পারে তার জন্য আরো 10,000 টাকা করে আলাদা দেওয়া হয়েছে। সিঙ্গুরে আমরা আজকেও একটা মনুমেন্ট তৈরি করার শিলান্যাস করলাম। সিঙ্গুরে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, অনেক কিছু তৈরি হয়েছে। প্রতিশ্রুতি রাখতে পেরেছি বলে আমরা ধন্য। এবং সেই সিঙ্গুর তারকেশ্বর থেকে হরিপালের পাশে আমরা আজকে কৃষক সম্মান কৃষকদের দিতে পারছি। আমি কৃষকদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা প্রত্যেকে আমাদের শ্রদ্ধা, আমাদের কৃতজ্ঞতা, আমাদের সম্মান, আমাদের সালাম জানাই সমস্ত কৃষি পরিবারকে, ক্ষেত মজদুরদের এবং প্রান্তিক চাষিদের। আমাদের সরকার
মনে রাখবেন কৃষি বান্ধবদের জন্য কৃষি জমিতে মিউটেশন ফিজ আর 1 পয়সাও লাগবে না, সব খাজনা মুকুব করে দেওয়া হয়েছে। কৃষি জমির খাজনা মুকুব, মিউটেশন ফিজ ও কৃষি জমির মুকুব। কালকে আর একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি, অনেক পরিবার মনে রাখবেন জমি যখন মিউটেশন করে তার বাড়ির বউয়ের নামে বা তার ছেলের নামে বা তার মেয়ের নামে বা তার নাতিপুতির নামে, সেখানে একটা মিউটেশন ফিজ লাগতো, ওটা আমরা কালকে সিদ্ধান্ত নিয়েছি ওই মিউটেশন ফিজটাও আর লাগবে না। আমরা কৃষক বন্ধু প্রোগ্রাম করেছি। কৃষক বন্ধুদের মাধ্যমে আমরা কি করছি আপনারা দেখবেন আর ভাববেন যে আমরা কোথা থেকে করছি, ভগবান জানে, আপনাদের আশীর্বাদ আছে বলে। যত কৃষক পরিবার আছে যাদের শস্য বীমা আছে, ফসল বীমা, কৃষকদের কিন্তু ইন্স্যুরেন্সের টাকা দিতে হয় না, প্রিমিয়াম। টাকাটা কে দেয়? আমাদের সরকার দেয়। আগের বারেও 625 কোটি টাকা আগের বছরে দিয়েছি, আর এই বছরেও 700 কোটি টাকা রাজ্য সরকার দিচ্ছে। কেন্দ্রের ভিক্ষে আমরা চাই না, আমাদের প্রাপ্য টাকাই দেয় না। আপনাদের ছবি লাগিয়ে চিঠি পাঠাচ্ছে, ও ছবি ফেলে দিন, ওটা একটাও কাজ হয় না। করে দিয়েছি আমরা, করব, আপনারা প্রিমিয়াম আপনাদের দিতে হবে না, আমরাই প্রিমিয়াম দেব। চাষিরা মনের সুখে চাষ করুন। ইভেন কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার যার 1 একর জমি আছে তাকে সরকার দুবারে 5,000 টাকা করে দেবে, এটাও কৃষক বন্ধু প্রোগ্রামের মধ্যে আসবে। আর 18 বছর থেকে 60 বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যায়, সে অ্যাক্সিডেন্টাল ডেথই হোক আর এমনি স্বাভাবিক মৃত্যুই হোক, আমাদের গভর্নমেন্ট 2 লক্ষ টাকা করে তার পরিবারকে দেবে। সব কৃষক পরিবারের প্রতি এটাও কিন্তু আমরা তৈরি করেছি, মাথায় রাখবেন। ক্রপ ইন্স্যুরেন্স, ফসল বীমা, আমাদের সরকারের লাগছে 700 কোটি টাকা এক্সট্রা। কৃষক বন্ধু প্রোগ্রামে জানেন কত টাকায়? যে 5,000 টাকা করে দুবারে দেওয়া আর 2 লাখ টাকার ইন্স্যুরেন্স করে দেওয়া। এতে গভর্নমেন্টের খরচা হচ্ছে আমাদের রাজ্য সরকারের 5,000 কোটি টাকা। কিন্তু আমি বলেছি কৃষকদের দেব না তো কাকে দেব? কৃষকদের দেওয়া উচিত, তাই এই 5,000 কোটি টাকা আমরা কৃষকদের জন্য আমরা করছি। আপনারা জানেন আমাদের যে শস্য বীমা আছে তার জন্য আমাদের 700 কোটি টাকা যাচ্ছে কৃষকদের জন্য। খাদ্য সাথী 2 টাকা কিলো চাল দিই, কত লোককে দিয়ে আমরা? প্রায় 8.5 কোটি লোক। আমাদের এখানে 9.5 কোটির মতো লোকজন আছে, 8.5 কোটি 2 টাকা কিলো চাল পায়, মানে আমাদের আরো এক্সট্রা 5,000 কোটি টাকা দিতে হয়। এটা সরকার দেয়, 2 টাকা কিলো তো চাল পাওয়া যায় না। আমরা কিনি 29 টাকায়, দিই 2 টাকায়, কিন্তু সেই টাকাটা দিতে আমাদেরও রাজ্য সরকারের 5,000 কোটি টাকা লাগে। সেই টাকাটা আমরা আমাদের থেকে দিই, এটা মানুষকে দেওয়ার জন্য। জনগণের কাজ জনগণের সরকার করবে। আর একটা মনে রাখবেন, স্বাস্থ্য সাথী, ওই কয়েকদিন আগে দেখছিলেন না ডাকঘরকে দিয়ে ছবি দেওয়া হচ্ছিল, বিজেপি নেতার ছবি দিয়ে একটা করে ভাওতা দিয়ে একটা চিঠি দিল্লি থেকে আর একটা কার্ড পাঠানো হচ্ছিল 5 লক্ষ টাকার। তারা নাকি আয়ুষ্মান ভারত, আমরা বলেছি হবে না। তার কারণ ওই টাকার মধ্যে অর্ধেক টাকা আমাদের রাজ্যের টাকা আছে, রাজ্য জানে না। আমরা ওটা থেকে উইথড্র করে নিয়েছি। আয়ুষ্মান ভারত বাংলায় নেই। বাংলায় আমরা কি করেছি, যে মানুষদের আপনারা ছিলেন তাদের সবাইকে স্বাস্থ্য সাথী প্রোগ্রামে ঢুকিয়েছি। কোন প্রোগ্রাম? বাংলায় স্বাস্থ্য সাথী। মনে রাখবেন, আয়ুষ্মান ভারত ক্যান্সেল, ওটা মিথ্যে কথা। স্বাস্থ্য সাথী, স্বাস্থ্য সাথী প্রোগ্রামে কি করেছি বা জেনে রাখুন। এই স্বাস্থ্য সাথী প্রোগ্রামের জন্য আমাদের 925 কোটি টাকা লাগবে, 925 কোটি টাকা এক্সট্রা লাগবে। কারা কারা এন্টাইটেলড এবার দেখে নিন, ভালো করে মন দিয়ে দেখে নিন। এটা দেখে নিন এই কারণে কাজে লাগবে। আগে আমরা দিতাম 95 লক্ষকে, এখন আমরা এসিসিসি গ্রুপে, অর্থাৎ দরিদ্র সীমার নিচে যারা আছে এসিসিসি গ্রুপ, সেই গ্রুপের সবাই পাবে। অর্থাৎ এখন 1.5 কোটি পরিবার, মানে বাংলায় 7.5 কোটি মানুষ
সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা পাবে। এছাড়াও আরো 5 লক্ষ টাকা প্রাইভেটে চিকিৎসাতেও পাবে এবং এর জন্য অনেক প্রাইভেট হাসপাতালকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনি চিকিৎসার জন্য 1.5 লাখ, ক্যান্সার বা কিডনি বা এই টাইপের স্ট্রং অসুখ হলে 5 লাখ। এটাই কি করা হয়েছে বলুন তো? স্বাস্থ্যসাথী প্রকল্পে আগে বলি কারা আছে, ভালো করে শুনুন। পঞ্চায়েত ও পুরসভার নির্বাচিত জনপ্রতিনিধিরা আছে, ওরা আমায় বলেছিল। রোগী সহায়ক, সেলফ হেল্প গ্রুপের সব মেম্বার, অঙ্গনওয়াড়ি মানে ICDS এর সকলে, আশাকর্মী মানে আশাকর্মী সকলে, সিভিক ভলেন্টিয়ার্স মানে সিভিক ভলেন্টিয়ার্সের সকলে, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স আপনারাও সকলে, কন্ট্রাকচুয়াল কর্মী থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং SSK MSK শিক্ষক, অশিক্ষক কর্মচারী, পার্শ্ব শিক্ষক, অস্থায়ী শিক্ষক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কন্ট্রাকচুয়াল কর্মী, কেবল টিভি অপারেটর, প্রাক্তন ক্রীড়াবিদ, কলকাতা হাইকোর্টের বদলি কর্মীগণ, পূর্ব নথিভুক্ত RSBY সুবিধাভোগী, ভিক্ষুক, পরিচারিকা, হকার, স্যানিটেশন ওয়ার্কার, পরিবহন কর্মী, রিক্সা চালক, দোকান কর্মী এবং ACCC সকলে এই সুবিধে পাবেন। এটা আমরা কি করব জানেন? আপনাদের দেখাই, আজকে কটা কার্ড আমরা দিয়েছি। আমরা এটা মহিলাদের এম্পাওয়ার করছি। পরিবারের হেড আমরা একজন মহিলাকে করছি। সেই মহিলাকে এই রকম একটা স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড আমরা পৌঁছে দেব। এবার কি করব বলুন তো? এইটা দেখালেই ওই 5 লাখ টাকার ট্রিটমেন্টটা আপনারা পাবেন এবং ওইটা হচ্ছে এমনি অসুখে 1.5 লাখ, খারাপ অসুখ হলে মানে বড় অসুখ হলে 5 লাখ। এবার হচ্ছে কেন মহিলাকে করছি? মনে করুন কোনো বিবাহিতা মহিলা, তাকে আমরা তার নামে স্মার্ট কার্ডটা করছি, তাহলে সেই মহিলা তার যেমন পরিবারের সকলের জন্য পাবে, তেমনি বিবাহিত হলে তার বাবা মার জন্যও পাবে। মনে রাখবেন, এটা কিন্তু একটা মহিলাদের এম্পাওয়ারমেন্ট করার, পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি মহিলাকে করা হয়েছে এবং সেই মহিলা তার পরিবার তো পাবে, তার ছেলেমেয়েরা পাবে, তার পরিবার পাবে, তার সাথে তার বাবা মা যে আছে বাড়িতে বেচারা, তাকে কেউ দেখার নেই, সেটা যদি হয় সেও পাবে, বাবা মাও এন্টাইটেল। অর্থাৎ একজন মহিলা পুরো পরিবারকে টানবে আর এই স্মার্ট কার্ডটা থাকবে আমার ঘরের একটা বোনের নামে, অর্থাৎ পরিবারের যে হেড ফ্যামিলি তার নামে থাকবে, মহিলাদের নামে থাকবে। ঠিক আছে? এই স্মার্ট কার্ডটা প্রত্যেক পরিবারের মায়েদের নামে থাকবে, মাথায় রাখবেন, মেয়েদের নামে। মেয়েরা তার বাবা মার চিকিৎসাও করাতে পারবে, তার পরিবার শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে এগুলো করেও তার বাবা মার চিকিৎসাও করাতে পারবে। এটা একটা বড় জিনিস নাকি? কি মা বোনেরা, এটা একটা বড় জিনিস কিনা? আমার মা বোনেরা আমি চাই, একদিকে যেমন আমার কন্যাশ্রী, মেয়েরা পড়াশোনা করছে, ওদের ইউনিভার্সিটি পড়তে দিন, শুধু স্কুলে পড়বে না, স্কুলে কন্যাশ্রী 1, কন্যাশ্রী 2 আছে কলেজে, আর বিশ্ববিদ্যালয়ে গেলেই কন্যাশ্রী 3, 2000 টাকা পাবে আর্টস পড়লে, কমার্স পড়লে, সায়েন্স পড়লে 2500 টাকা পাবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যন্ত ওদের জীবন একেবারে শিক্ষায় ভরপুর। এবার কি ছেলেমেয়েরা সবুজ সাথী সাইকেল পাচ্ছে, 1 কোটি ছেলে মেয়েদের সাইকেল দেওয়া হয়েছে বিনা পয়সায়। আমার ভাই বোনেরা সমানভাবে পাবে। ছেলেরাও জেনে রেখে দেবে, স্বামী বিবেকানন্দ মেধা স্কিম আছে, মাইনরিটি ছেলেমেয়েরা মাইনরিটি স্কলারশিপ পায়, শিডিউল কাস্ট ছেলেমেয়েরা শিডিউল কাস্ট স্কলারশিপ পায়, ট্রাইবেল ছেলেমেয়েরা ট্রাইবেল স্কলারশিপ পায়, কন্যাশ্রী মেয়েরা কন্যাশ্রী স্কলারশিপ পায়। এবার ছেলেদের জন্য কি করেছি? তাদের জন্য স্বামী বিবেকানন্দ মেধা স্কিম আছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করলে উচ্চশিক্ষায় তোমরা কিন্তু পাবে টাকা। এটাও কিন্তু করা আছে, তার জন্য 200 কোটি টাকা আলাদা রাখা আছে। এটা মাথায় রাখবে, তোমরা অনেক সময় জানতে পারো না বলে জানো না। অর্থাৎ আমরা ছেলে মেয়ে, গরিব বড়লোক, হিন্দু মুসলমান, শিখ খ্রিস্টান সবার জন্য করেছি। এমনকি সাংবাদিকদের জিজ্ঞেস করুন, ওদের জন্য মাভৈ স্কিম করা হয়েছে, ওদের জন্য পেনশন স্কিম করা হয়েছে, ওদের জন্যও করা হয়েছে। এবং আপনাদের সকলে, আমি চাই না বাংলার কোনো মানুষ কারো কাছে ভিক্ষে চাক।
আমি চাই বাংলার মানুষ মাথা উঁচু করে বলবে, আমাদের ভিক্ষে দিতে হয় না, আমরা জানি কি করে নিজের পায়ে দাঁড়াতে হয়, আমরা খাটি, আমরা পরিশ্রম করি, আমরা ভালো থাকি। আমি অনেককে দেখি বাংলায় জ্ঞান দেয়। কোথায় ছিলে বাবু? একটা মেডিকেল কলেজ করেছিলে, 70 বছরের সবে মিলে মোটে 12টা, আর 7 বছরের গভর্নমেন্ট যদি করতে পারে 32টা, এই 28 আর 10-এ 38টা, তো তোমাদের কি দরকার ছিল? 7 বছরে এত হলে 50টা নতুন কলেজ করা হয়েছে, কয়েক হাজার স্কুল করা হয়েছে। তারকেশ্বর তো আগেও ছিল। কি বিজেপি কমরেড বা কংগ্রেস যেই থাকো, তারকেশ্বর মন্দিরটা যে ডেভেলপ করা উচিত একবার ভেবেছিলে? তারকেশ্বরের দুধ পুকুরটা ভালো করে করা উচিত একবার ভেবেছিলে? একবারও ভেবেছিলে? ওই আমাদের মাহেশের রথ কত বিখ্যাত, ইসকনের রথের সাথে সাথে আমি একবার মাহেশের রথে এসেছিলাম। আমি ইন্দ্রনীলদের ডেকে বলেছিলাম, মাহেশের রথের মাসির বাড়ি থেকে শুরু করে জগন্নাথ ঘাট থেকে শুরু করে সব করো, মা তারাপীঠে যান, তারাপীঠের মন্দিরে গিয়ে দিয়ে আসুন, সব হয়ে গেছে। তারকেশ্বরে দেখুন অনেক কাজ হয়ে গেছে ইতিমধ্যেই, রাস্তাঘাট উন্নয়ন, এমনকি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো এত ভালো আলো জ্বলে, একবারও ভেবেছিলে একটা আলো হাব তৈরি করার দরকার? আজকে সেই আলো হাবেরও উদ্বোধন করে দিলাম। অর্থাৎ শুধুমাত্র চন্দননগর থেকে সারা পৃথিবী আলো যাবে, এটা মাথায় রাখবে, পৃথিবীর সাথে যোগাযোগ করে দিলাম। বলাগড়ে ইকো ট্যুরিজম প্রকল্প হচ্ছে, মোহাম্মদ মহসিনের সমাধি কত বিখ্যাত, মোহাম্মদ মহসিনের সমাধি, সেখানেও 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে, সৌন্দর্যায়ন করবার জন্য কাজ শুরু হয়েছে। চুঁচুড়ায় সেন্টার ফর এক্সেলেন্স, আরো 13 পয়েন্ট ভেজিটেবলসের পরিকাঠামো তৈরি করার জন্য প্রায় 14 কোটি টাকা দেওয়া হয়েছে। আজকে মেয়েদের জন্য ওয়ার্কিং উইমেন হোস্টেল 5টা তৈরি করা হয়েছে, চালু হচ্ছে, তার নাম দিয়েছি আমি কর্মাঞ্জলি। কর্ম করবে, ওখানে নিজেদের অঞ্জলি দেবে, মানে ভালো থাকবে। মনে রাখবেন, আজকে আরামবাগ, খানাকুল 2, ধনিয়াখালী, চুঁচুড়া, মগরা ব্লকে অনেক জায়গায় গ্রামে পানীয় জলের প্রোগ্রাম উদ্বোধন করা হয়েছে। আরামবাগে আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। ধনেখালি, বলাগড়, সিঙ্গুরের ধান সংরক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। বলাগড়, জঙ্গিপাড়া, সিঙ্গুর, পান্ডুয়া, চণ্ডীতলা 1 ও গোঘাট 1 ব্লকে অনেকগুলো অঙ্গনওয়াড়ি সেন্টার। হরিপাল, চণ্ডীতলা 1, খানাকুল 1, চাপদানি পৌরসভা, সিঙ্গুরে কৃষক মান্ডি থেকে শুরু করে পোলবা, দাঁতপুর, আরামবাগ, চুঁচুড়া, শান্তিপুর, রিসরা ব্লকে সাবস্টেশন বিদ্যুতের, অনেক রাস্তা, অনেক বিদ্যুৎ পরিষেবা, অনেক কাজ ভর্তি করে করা হয়েছে আপনাদের আমি বলি। এবং তারকেশ্বরের 7টা গ্রাম পঞ্চায়েত, 15টা ওয়ার্ড নিয়ে অনেক ডেভেলপমেন্ট করা হয়েছে। তারকেশ্বরের জলের জন্যই ডিপিআর জমা দেওয়া হয়েছে 64.33 কোটি টাকার, যেটা জলেরও ডেভেলপমেন্ট হয়ে যাবে। দুধপুকুরের জন্য প্রায় 12 কোটি টাকা দেওয়া হয়েছে দুধপুকুর উন্নয়ন করবার জন্য, মনে রাখবেন। এছাড়াও তারকেশ্বরে অডিটোরিয়াম, ওয়াচার, এটিএম স্থাপনের কাজ হবে। তারপরে মাল্টিলেয়ার পার্কিং গড়ে তোলা হচ্ছে, তাতেও প্রায় 12-12.5 কোটি টাকা দেওয়া হয়েছে। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে এসএনসিউ এবং ব্লাড সংরক্ষণ কেন্দ্র তৈরি করা হয়েছে। তারকেশ্বরে কিষাণ মান্ডি, কর্মতীর্থ গড়ে তোলা হয়েছে। সুতরাং অনেক কাজ করা হয়েছে। আজকে আমি ডিএমকে জিজ্ঞেস করছিলাম, আপনাদের এখানে আজকে কত লোক পেল পরিষেবা? ডিএম আমাকে বলল, ম্যাডাম আজকে আমরা 10,000 মানুষকে পরিষেবা তুলে দিচ্ছি। আই এম সো হ্যাপি। আগামী দিন মনে রাখবেন, একটা করে চিঠি যাবে আপনাদের বাড়িতে, এই স্বাস্থ্যসাথীর কার্ডটা কি করে পাবেন, সেই জায়গায় অ্যাপ্লাই করে নিজের কার্ডটা করে নেবেন। এটার জন্য গভর্নমেন্ট টাকা দেবে, কিন্তু কার্ডটা মহিলার বাড়ির মেয়েদের নামে হবে। মহিলা যে গার্জেন, সেই মহিলা রেখে দেবেন, যাতে কার্ডটা আপনার কাছে থাকে। যে কোনো বিপদে আপদে সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট ফ্রি, কিন্তু প্রাইভেট হসপিটালেও হট করে ট্রিটমেন্ট করতে গেলে এটাই আপনার কাজ করবে। মনে থাকবে স্বাস্থ্যসাথী কার্ডটা, মনে থাকবে এটা 7.5 কোটি মানুষের কাছে যাবে, এটা মাথায় রাখবেন। 9.5 কোটির মধ্যে 7.5 কোটি এইটা সুযোগ পাবে 5 লাখ টাকা করে। এছাড়াও আপনারা জানেন যে আমাদের কন্যাশ্রী বলুন, আপনারা জানেন কন্যাশ্রী আমার যেমন 1 নম্বর হয়েছে। আমি এত গর্ববোধ করি। আমাদের যেটা উৎকর্ষ বাংলা, উৎকর্ষ বাংলাটা কি বলুন তো, নামটা জেনে রাখুন। উৎকর্ষ বাংলাটা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের আমরা ট্রেনিং দিই। কেউ দর্জি হতে চায়, কেউ নার্স হতে চায়, কেউ গাড়ি স্টিয়ারিং চালাতে চায়। আজকাল তো মেয়েরা গাড়ি স্টিয়ারিং করছে। যে গাড়ি চালাবে, যে নিজে গাড়ি চালাবে, নিজের গাড়ি,
তার জন্য গভর্নমেন্ট 1.5 লক্ষ টাকা করে তাকে দিচ্ছে। এটা মাথায় রাখবেন। আমরা গোলাপি রঙের কালারে মেয়েদের জন্য গাড়ি অ্যালাউ করেছি। প্রায় 50,000 গাড়ি আমাদের সময় নতুন বেরিয়েছে, বাস বেরিয়েছে, প্লাস এই কাজগুলো আছে। কৃষকদের জন্য পেনশন আছে, জেনে রাখবেন। শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা নতুন করে দেবে কি, অলরেডি আমাদের আছে। সে 25 টাকা দিলে আমরা 30 টাকা দিই মাসে মাসে। এবং 18 বছর থেকে, ওরা বলে 40 থেকে 50, ওর কোনো ভ্যালু নেই। 18 থেকে সামাজিক সুরক্ষায় ভ্যান চালকও আছে, রিক্সা চালকও আছে, ক্ষেত মজদুরও আছে, সবাই আছে। সেই টাকাটা যখন তার 60 বছর বয়স হয়, সে 2 লক্ষ টাকা পায়, পেনশন পায়, মেয়ের বিয়ে সাহায্য পায়। এটা সামাজিক সুরক্ষা স্কিম লেবার ডিপার্টমেন্ট চালায়। রূপশ্রী 25 বছর, যখন তার 18 বছর বিয়ে হবে, বয়স হবে, বিয়ে করবে গরিব, তাকে আমরা রূপশ্রীতে 25,000 টাকা দিই। মারা গেছে, পোড়াবার লোক নেই, পয়সা নেই, ক্রিমেশন করবার জন্য, এমনকি কবর দেওয়ার জন্য আমরা কিন্তু 2,000 টাকা করে দিই। কোথাও বাকি আছে? শিশু জন্মালেই একটা গাছ, গাছ মানে গাছটার দাম হচ্ছে, যখন বাচ্চাটা 18 বছর বয়স হবে, ওই গাছটাও মানুষ করবেন, বাচ্চাটাকেও মানুষ করবেন, এবং ওই গাছটার 3-4 লাখ টাকা দাম হবে, ওটা আপনার কাজে লাগবে। সুতরাং জন্ম থেকে মৃত্যু অবধি, ছাত্র থেকে যৌবন অবধি, কৃষক থেকে শ্রমিক অবধি, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান থেকে কৃষক অবধি সব স্কিম আমাদের আছে। ছাত্র ছাত্রী থেকে, সংখ্যালঘু থেকে, আমার শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব থেকে, আমার ওবিসি থেকে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস থেকে, জেনারেল কাস্ট থেকে, সবার জন্য আমাদের স্কিম আছে। মনে রাখবেন, উৎকর্ষ বাংলার সবুজ সাথী মনে রাখবেন। কন্যাশ্রী মেয়েরা জেনে রাখো, সবুজ সাথী ছেলে মেয়েরা জেনে রাখুন। সারা বিশ্বে প্রায় 1500-1600 প্রজেক্টের মধ্যে 5 নম্বরে চলে এসছে বাংলার সবুজ সাথী, এবং 5 নম্বরে না, 5টা কান্ট্রি সিলেক্টেড হয়েছে, তার মধ্যে বাংলা আছে। ইন্ডিয়াতে আর কোনো স্টেট নেই, মাথায় রাখবে। বাংলার সবুজ সাথী আছে, বাংলার উৎকর্ষ বাংলাও আছে। উৎকর্ষ বাংলা আমরা ট্রেনিং দিয়ে কলেজ ক্যাম্পাস ইন্টারভিউয়ের মতো আমরা ইন্টারভিউ করে চাকরি করে দিই। এবং মনে রাখবেন, অনেক ছেলে মেয়েরা উৎকর্ষ বাংলার থ্রুতে চাকরি পেয়ে গেছে ইতিমধ্যেই। এত ভালো স্কিম যে আজকে সারা পৃথিবী আজকে কিন্তু এই কথাগুলো আজকে সম্মান করছে এবং মনে রাখছে, এবং সবাই ভালো বলছে। এটাই আমাদের সবচেয়ে ভালো বলার জিনিস। আমি মনে করি এর থেকে বড় জিনিস আর কিছু নেই। এবার তো অনেক আলু হয়েছে, হয়েছে তো, আলু অনেক হয়েছে, হুগলিতে সবচেয়ে বেশি আলু হয়। কিন্তু এবার বাম্পার এত বেশি হয়ে গেছে, অনেককে আমরা বলেছিলাম তোমরা আলু না করে আরেকটু অন্য কিছু করো, কিন্তু যাই হোক আলুটাই আপনারা করে নিয়েছেন। আগামী বছর থেকে না আরো অন্যান্য চাষও করবেন, আর সবাইকে বলবেন আলু বেশি করে খেতে। আমি সবাইকে বলবো, আলু সেদ্ধ ভাত খেয়েই তো আমরা তৈরি হই। আলু ভাজা, আলু সেদ্ধ, আলুর পাপড়ি, আলু দম, কত কি খাই, তাই তো? মাছ দিয়ে আলুর ঝোল, একটু বেশি করে খাবেন। আলুর উৎপাদন খুব বেশি হয়েছে, কারণ আলু বেশি করে খেলে আমার আলু চাষিদের আলুগুলো বিক্রি হবে, আমরা বিক্রি করতেও সাহায্য করব। এবং আমি জানি সারা দেশে একটা মন্দা চলছে, আজকে কৃষকরা খুব অসহায়, তারা আলু দাম হয়তো কিছুদিন বাদে কম হলেও হতে পারে। চিন্তা করবেন না, আমরা আপনাদের সাথে আছি। আমরা রাজ্য সরকার থেকে, আমরা দরকার হলে আমি 10 লক্ষ মেট্রিক টন আলু কিনবো রাজ্য সরকারের থেকে, এবং তাতে কি হবে, তাতে আমরা এটা করতে পারি, আমাদের আরো 550 কোটি টাকা লাগবে, কিন্তু চাষিদের মদত করার জন্য আমরা করব। জুন মাস থেকে ট্রান্সপোর্টেশন দেওয়া হয়, সেটাও আমরা করব, সেটা আলাদা। সুতরাং নজরে রাখবেন, আইসিডিএসও থেকে আলু কিনবো, চাষিদের থেকেই কিনবো। মিড ডে মিলে আলু কিনবো, চাষিদের থেকেই কিনবো। তো আমরা নিজেরা কিনবো, তাতে আমার প্রায় 550 কোটি টাকা চলে যাবে, প্লাস ট্রান্সপোর্টেশন আরো 100 কোটি টাকা আছে, 650 কোটি টাকা। সেই টাকাটা কাল খুব কষ্ট করে জোগাড় করতে হয়েছে, অনেক কষ্ট করে জোগাড় করেছি। চিন্তা করবেন না, আমরা আস্তে আস্তে দেখে নেব। সুতরাং আপনারা তো জানেন, চাষিরা যখন বিপদে পড়ে, যখন তার জমি জলে ডুবে যায়, যখন তার জমিতে খরা হয়, পোকায় কেটে দেয়, তার জন্য প্রায় আমরা 1200 কোটি টাকা খরচা করেছি। ইভেন
আপনাদের এখানে আরামবাগ, খানাকুল এইসব জায়গাগুলো গোঘাটে বন্যা হয়, এখান থেকে ওখানে উলুবেড়িয়া চলে যায়, আর ওখানে চলে যায় উদয়নারায়ণপুর। আমরা যাতে আগামী দিন বন্যা কমাতে পারি তার জন্য একটা নতুন সেচ, নতুন ডিবিসি যেটা দামোদর ভ্যালি বেসিন আমরা একটা প্রোগ্রাম করছি, প্রজেক্ট, যে প্রোগ্রামটা প্রায় 3000 কোটি টাকার মতো। এই প্রজেক্টটা হয়ে গেলে আগামী দিন আপনার এখানে বন্যা অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে। এটা করতে নবীন কতদিন টাইম লাগবে? 3 বছর লাগবে। এটা ইরিগেশন ডিপার্টমেন্ট করছে, কিন্তু 3000 কোটি টাকার মতো খরচা হচ্ছে। এটা করা হচ্ছে এই কারণে অনেকগুলো এখন জল ধরে কন্ট্রোল হয়েছে। আগামী দিন যাতে বেশি করে ইরিগেশনের কাজ হয়, বেশি করে এই সমস্ত আপনাদের নানা রকম কাজ আছে লোয়ার বেসিন, সেগুলোকে ভালো করে করা যায় নদী সংলগ্ন এলাকায়, সেটা আমরা করবো। এটা সেন্ট্রালের কাজ ছিল, দিল্লি করেনি, কিন্তু আমরা প্রজেক্টটা হাতে নিয়েছি। আর একটা সুখবর আছে, আপনাদের এখানে জয়রামবাটি কামারপুকুর হয়ে একটা রাস্তা হচ্ছে, প্রায় 3000 কোটি টাকার প্রজেক্ট, যেটা হচ্ছে মিদনাপুরের দাসপুর থেকে আসছে, এসে জয়রামবাটি কামারপুকুর হয়ে বর্ধমানের একেবারে নতুন গ্রাম হয়ে মোড় গ্রাম দিয়ে চলে যাচ্ছে। এটাও আর একটা প্রজেক্ট। তাতে কিন্তু দক্ষিণ থেকে উত্তরবঙ্গে যাওয়ার জন্য আর একটা বড় রাস্তা হচ্ছে। তারকেশ্বর টু বিষ্ণুপুর একমাত্র রেলের কানেকশন নেই, এটা আমি যখন রেলমন্ত্রী ছিলাম করে গেছিলাম। আমি মনে করি আমরা চেষ্টা করছি, একটু প্রবলেম আছে, ভাবাদিঘির ওখানে কথা বলবো, আশা করি প্রবলেম আস্তে আস্তে মানুষকে বোঝাতে পারলে সলভ হয়ে যাবে। বিষ্ণুপুর পর্যন্ত আমি করেই দিয়ে গেছিলাম, কামারপুকুরেও অনেকটা কাজ হয়েছে। মহারাজদেরও বলবো একটু কথা বলে সবাইকে কনফিডেন্সে নিতে, কারণ ওইখানটা আমরা ট্যুরিজম স্পটটাও ডেভেলপ করতে পারি। ওইটা হয়ে গেলে আমাদের প্ল্যান আছে জয়রামবাটি যেটা কামারপুকুর, সেই জন্য আপনাদের কাছ থেকে আমি অনুরোধ করব। ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটি করেও অনেক কাজ আমরা করেছি। আমরা গোঘাট 2 নম্বর ব্লকে দ্বারকেশ্বর নদীর ওপরে পুণ্ডহিত সেতু করেছি। আমরা এরকম অনেকগুলো সেতু করেছি, সব বলতে গেলে টাইম চলে যাবে, তাই মুন্ডেশ্বরী নদীর ওপর পরশুরা রাধানগরেও সেতু হয়েছে। ডানকুনি আরবির কাজও সম্পন্ন হয়ে গেছে। কাজেই মনে রাখবেন, এই 2768 কোটি টাকা সেচ ও বন্যা নিয়ন্ত্রণ করতে গেলে হয়ে গেলে বাঁকুড়া, বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলার 30 লক্ষ মানুষ কিন্তু উপকৃত হবে। আর আরামবাগের জন্য আলাদা আরো 40 কোটি টাকা দেওয়া হয়েছে বন্যা নিয়ন্ত্রণের জন্য। এই সমস্ত প্রকল্পগুলো কিন্তু করা হচ্ছে। সুতরাং এই ধরনের অনেক কাজ নেওয়া হচ্ছে। বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির ও জাফর খান দরগার আলোকসজ্জার কাজও কিন্তু সম্পূর্ণ হয়েছে, এবং কামারপুর রামকৃষ্ণ মঠেও আমরা এই কাজটা হয়ে গেলে এগুলো সমস্ত দেখে নেব। সিঙ্গুরেও একটা বাগডাঙ্গা চিনামোড়ে একটা তৈরি হচ্ছে কাজ। রাজা রামমোহন রায়ের বাস্তুভিটে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। মায়েশের জগন্নাথ মন্দির, জগন্নাথ ঘাট, রাধাবল্লভ মন্দির, মাসির বাড়ির উন্নয়ন, মোহাম্মদ মহসিনের সমাধি, সবটাই করা হচ্ছে। কিছু বাকি থাকলো? বাকি একটাই আছে, কি বলুন তো? মা বোনেরা আমায় বিশ্বাস করেন? মা বোনেরা আমায় বিশ্বাস করেন? ছাত্রছাত্রীরা আমায় বিশ্বাস করো? শ্রমিক কৃষকরা বিশ্বাস করেন? ছাত্র যৌবন, আমি একটা কথা আপনাদের বলে যাই, আমি সব করব, কিন্তু দাঙ্গা লাগাতে দেব না। যা মানুষের কল্যাণে হয় সব করব, কিন্তু ভেদাভেদ করতে দেব না, আগুন জ্বালাতে দেব না। আচ্ছা বলুন তো, আমি যদি ব্যানার্জি হই, কেউ যদি মজুমদার হয়, তো আমার সাথে তার তফাৎ কোথায়? সেও মানুষ, আমিও মানুষ। আমি যদি মুসলমান হই, আর একজন যদি হিন্দু হয়, আমার রক্ত তো এক, আমার চোখ দুটো এক, আমার কান দুটো এক, আমার নাকটা এক, আমার ভাষা এক, আমি খাই এক, কথা বলি এক। কিসের বিরোধ? হিন্দু ধর্ম ছিল না? আমি একটু রাজনীতির কথা একটা বলি, অফিসাররা সরে যান আপনারা আমার এখান থেকে 1 সেকেন্ডের জন্য। এটা আমি করতে হচ্ছে তার কারণ আমি বলি আপনাদের, আজকেও আমার কাছে এই কথা কানে এসছে। কোনা এক্সপ্রেসের সামনে, একটা হাউজিং এর সামনে কেউ রটিয়ে দিয়েছে, একটা রটানো হচ্ছে বিজেপি পার্টি থেকে, আরএসএস পার্টি থেকে, এবং কিসব ওদের মাথা ব্যথাটা কিসব রাজনৈতিক দল আছে আমি জানি না, গড্ড শিক্ষিত, তো গড্ড শিক্ষিত আর গড্ড উগ্রপন্থা, গড্ড ধর্ম। আমরা হিন্দু ধর্মকে সম্মান করি, কিন্তু যে হিন্দু ধর্মের নাম করে
ডান্ডা নিয়ে মানুষ খুন করে, তারা হিন্দু প্রেমিক হতে পারে না, তারা মুসলমান প্রেমিক হতে পারে না, তারা শিখ হতে পারে না, তারা খ্রিস্টান হতে পারে না। আমার মাকে আমি আসনে রাখি, ঠাকুরের আসনে। আমার মাতৃ মন্দির আছে, আমিও হিন্দু ঘরের মেয়ে ভাই। তোমাদের বাড়িতে জন্মাইনি আমরা, তোমার ওই হুলিগান্সদের ঘরে। আমাদেরও ছোট্টবেলা থেকে, আমিও গ্রামের মেয়ে। আমার বাবা মাকে আমি দেখেছি সন্ধ্যেবেলায় শঙ্খ বাজায়, তুলসী তলায় প্রদীপ জ্বালায়, তুলসী তলায় আরতি দেয়, কিন্তু কোনোদিন আমার বাবা মা আমাকে বলেনি শোন ওই লোকটাকে ঘৃণা করবি। কোনোদিন আমাদের বাবা মা বলেনি যে নতুন করে কেউ এসে যদি বিভেদ লাগায় তুই বিভেদ করবি। আমি তো শিখিনি এ কথা। আমি আজকে কি করে শিখবো? এই বাংলায় জন্মেছি আমরা, এতদিন এই বাংলায় কাটিয়েছি। আজ পর্যন্ত বলতে পারেন কোন মন্দিরে আমরা হাত দিয়েছি, কোন মসজিদে আমরা হাত দিয়েছি, কোন গুরুদ্বারায় আমরা হাত দিয়েছি, কোন গির্জাতে আমরা হাত দিয়েছি? আমরা তো মন্দির গড়ে দিয়েছি। যান মা তারা মন্দির দেখে আসুন, যান দক্ষিণেশ্বর স্কাইওয়াক দেখে আসুন, এখানে বসে আছে কুশল, বেলুর মঠের শান্তনুরা বসে আছে, জিজ্ঞেস করুন, যান দেখে আসুন। আমরা তারকেশ্বর মন্দির আমরা উন্নয়ন করে দিই। আমরা নলাটেশ্বরী থেকে শুরু করে, কঙ্কালীতলা থেকে শুরু করে, মাতারার মন্দির থেকে শুরু করে, দক্ষিণেশ্বর থেকে শুরু করে, মুসলিমদের দরগা পাথর চাপড়ি থেকে শুরু করে, ফুলপুরা শরীফ থেকে শুরু করে, আমরা যতগুলো যে জায়গা আছে আমরা ডেভেলপ করি, আমরা কিন্তু ভাঙতে যাই না। তোমরা কারা ভাই? হিন্দু ধর্মের নতুন হিন্দু ধর্মের নামে একটা ফেটটি বাদলেই হয়ে যায়। আরে শেখো রামকৃষ্ণ মিশনকে দেখে, ভারত সেবাশ্রম সংঘকে দেখে, ওরাও গেরুয়া পরে, কিন্তু গেরুয়ার অমর্যাদা করে না তোমাদের মতো। ওরা গেরুয়া পরে স্যাক্রিফাইস করে, ওরা গেরুয়া পরে স্বামী বিবেকানন্দের কথা চিন্তা করে, রামকৃষ্ণের কথা চিন্তা করে, সমাজ সেবা করবে বলে কত স্কুল আছে, ওরা স্কুলকে পরিষেবা দেয়। আর তোমরা কাজ নেই কর্ম নেই, একটা তিলক কেটে দুইটা গরুয়া রাস্তা থেকে কিনে, গেরুয়া না গরুয়া, গোরক্ষকের নামে কয়েকটা বেরিয়েছে, একেবারে মানে গর্ধ সংস্কৃতি আর কি, গর্ধ সংস্কৃতি, অর্ধ সংস্কৃতি, অন্ধ সংস্কৃতি, পাশবিক সংস্কৃতি নিয়ে এসে কি বলছে, হঠাৎ ডান্ডা নিয়ে রাত্রিবেলা বেরিয়ে পড়লো। পাড়ায় কি করছে, সূক্ষ্মভাবে রটিয়ে দিচ্ছে। আমার মা ভাই বোনেরা, আপনাদের কাছে আমার হাত জোর করে আবেদন থাকবে, এটা অপপ্রচার করছে। আমাদের 40 জন জওয়ান মারা গেল, জানেন যদি সঠিক টাইমে ব্যবস্থা হতো কেউ মারা যেত না, রাজনীতি হয়েছে। আর আজ কি করছে, যেদিন থেকে এই ঘটনা ঘটেছে খুব সূক্ষ্মভাবে দেখবেন, এলাকায় এলাকায় ভোটের আগে রটিয়ে দেওয়া হচ্ছে, ওই ছেলে ধরা আসছে। নিজেরাই 10টা বোরখা কিনেছে। আমার কাছে শুনে রাখুন, আমি যখন বলছি আমি একটা গভর্নমেন্ট চালাই, আমি দায়িত্ব নিয়ে বলছি। বোরখা পরিয়ে কাউকে রাস্তায় ছেড়ে দিচ্ছে টাকা দিয়ে, দিয়ে বলছে ওই দেখ ছেলে ধরা এসছে, ছেলে চুরি করতে এসছে, বাড়িতে চুরি করতে এসছে। এবার সে ভাবলো পাড়ার ছেলে মেয়েরা সত্যিই হয়তো ছেলে ধরা এসছে, সে গিয়ে আবার ওই লোকটাকে পিটিয়ে মেরে দিল, এবং সে গিয়ে বলল তাহলে হিন্দু মুসলমান হয়ে যাও, এবং হিন্দুরা আলাদা হয়ে যাচ্ছে, মুসলমানরা আলাদা হয়ে যাচ্ছে। আর এই সুযোগে ওই লন্ড ভণ্ডকারী দানবরা তার রাজনীতির স্বার্থ চরিতার্থতা করছে। মনে রাখবেন, একটা সরকার আছে তো আপনাদের ওপরে, নেই? আমরা আছি কি নেই? সরকার চলছে কি চলছে না? দিল্লি সরকার এখানে চলে না, এখানে আমাদের মামাটি মানুষের সরকার চলে। আমার পুলিশ আছে, দেখবে যদি দেখেন কোনো ঘটনা ঘটছে, পুলিশকে কমপ্লেন করুন, যান গিয়ে থানায় কমপ্লেন করুন, নিজে হাতে আইন নেবেন না। এগুলো মিথ্যে কথা, এগুলো কুৎসা, এগুলো অপপ্রচার, এগুলো চক্রান্ত, এগুলো রাজনীতির ভাওতা। সারা বছর এদের পাবেন না। এরা বসন্তের কোকিলের মতো নির্বাচনী কোকিল। নির্বাচনী আসলে হিন্দু মুসলমান করে, মুসলমান শিখ খ্রিস্টান করে, আর 5 বছর মানুষকে খেতে দেয় না। ভুলে গেছেন? আগের বারে বলেছিল 15 লাখ টাকা করে দেবো সবার ব্যাংকে, বিদেশ থেকে নিয়ে এসে কোথায় গেল? কিচ্ছু হয়নি। যদি হতো তাহলে দেশটার আজকে এই অবস্থা হতো না, এত কৃষক মারা যেত না। 12,000 কৃষক দেশে আত্মহত্যা করেছে, এটা মাথায় রাখবেন। আমরা তো কৃষকদের ইনকাম 3 করে দিয়ে, আমরা 3 ডবল করে দিয়েছি, 3 ভাগ বাড়িয়েছি। কোথাও করিনি। আমরা যা কাজ করি মন দিয়ে করি, আন্তরিকতা দিয়ে করি, জীবন দিয়ে করি। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, যদি দেখি একটা রাস্তা খারাপ, টাকা না থাকলেও বলি দেখে নে না রে, আস্তে আস্তে যদি এটা ভালো হয়। চেষ্টা করি, একবারে তো সব হয় না, অনেক কাজ হয়েছে, যেটুকু বাকি আছে আস্তে আস্তে হয়ে যাবে।
একবারে কি সব হয়? কিছুই তো ছিল না। আমিও ছোট্টবেলায় স্কুল যেতাম, আমার খুব সাইকেল চড়তে ইচ্ছে করতো, কিন্তু আমার বাবা মা আমাকে একটা সাইকেল কিনে দিতে পারেনি। আমার আফসোস আছে। আমিও ছোট্টবেলায় স্কুলে যেতাম, আজকে আমরা বড় হয়ে গেছি, একদিন তো ছোট ছিলাম, ছোটরা আস্তে আস্তে বড় হবে। আমার বাবা মা যখন আমাকে বই কিনে দিতে পারেনি, আমি নিজে আমার গলার হার বিক্রি করে দিয়ে আমি কলেজে পড়াশোনা করেছি, কারো কাছে ভিক্ষে চাইনি, আমরা কোনো সুযোগ পাইনি। কিন্তু আমি এগুলো জীবন দিয়ে দেখেছি বলেই বলি যে আমার ভাই বোনেরা যেন এই সমস্যায় না পড়ে, তারা যেন ভালো থাকে, তারা যেন সুন্দর থাকে, তারা যেন সুস্থ থাকে। জানেন, আমাকে কেউ বলে না। আমি একদিন গুসকরা দিয়ে যাচ্ছিলাম, দেখি কতগুলো বাচ্চা ছেলে, আমি যাচ্ছি রাস্তা দিয়ে, রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি দেখলাম ওদের পায়ে একটাও জুতো নেই, একদম বাচ্চা, কচি কচি বাচ্চা। আমি বললাম, তোমাদের জুতো নেই? বললাম, না, আমাদের তো জুতো নেই। আমি স্কুল ডিপার্টমেন্টকে বললাম, সব বাচ্চাদের জুতো কিনে দাও, এক্ষুনি জুতো এবং জামা এবং ওদের ব্যাগ ওদের কিনে দাও। তারপরে ওদের জুতো জামা ব্যাগ একবার করে কিনে দেওয়া হয়। যারা প্রাইমারিতে পড়ে আপনারা জানেন। আমি নিজে দেখেছি টেস্ট পেপার কিনতে কত খরচা হয়, অনেক বাড়ি আছে টেস্ট পেপারটা কিনতে পারে না। এখন আমরা বলি টেস্ট পেপারটাও বিনা পয়সায় দিয়ে দাও। আপনারা জানেন আমি কিভাবে কাজ করি? আমি সেদিনকে ঘুরতে ঘুরতে একটা স্কুলে চলে গেছি, 4-5টা স্কুলে ঘুরেছি। এবার একটা স্কুলে গেছি, গিয়ে জিজ্ঞেস করলাম ছাত্রীদের, ডাইরেক্টলি ছাত্রীদের স্কুল। আমি জিজ্ঞেস করলাম, তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে, মাধ্যমিক পরীক্ষা? আমাকে বললো, দুটো কোয়েশ্চেন একটু টাফ হয়েছে। আমি বললাম, কোন কোন কোয়েশ্চেন? বললো, ইতিহাস আর অঙ্ক। আমি বললাম, তাই? ঠিক আছে, আমি শুনে গেলাম। এবার আমি গিয়েই আগে এডুকেশনকে ধরেছি যে সত্যি কিনা দেখো, যদি সত্যি হয় বিচার দাও, যদি সত্যি না হয় তাহলে বিশ্বাস করো না। বাট আমি যখন শুনে এসেছি, আমাকে ছাত্রীরা বাজে কথা বলবে না, মিথ্যে কথা বলবে না, তোমরা একটু নজর দাও। আমার মনে আছে, আমি যখন রাস্তা দিয়ে যাই পরীক্ষার আগে, অনেক ছাত্রীরা আমাকে একবার বলেছিল, দিদি আমাদের কোয়েশ্চেনটা যেন টাফ না হয়। কৃষ্ণনগর দিয়ে যাচ্ছিলাম, আমি এসে সঙ্গে সঙ্গে এডুকেশন মিনিস্টারকে বললাম, এই যারা কোয়েশ্চেন করে বলে দাও, তারা যেন টাফ কোয়েশ্চেন না করে, ওরা আমাদের বাচ্চারা ভালো করে নাম্বার পাক। আগে আইসিএস সিবিএসই এত নাম্বার পেত, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা নাম্বারই পেত না, উঠতই না। 60, 65, 70, 80 আর যায় না, ওরা 100 পায়, আমাদের ছেলেমেয়েরা 80 পায়। এখন দেখবেন 90 পায়, 90 পায়, 98 পায়, 99 পায়। কত বেড়ে গেছে পার্সেন্টেজ! এটা মনে রাখতে হবে। আমাদের ছেলেমেয়েরাও আন্তর্জাতিক কম্পিটিশনে যাচ্ছে, ন্যাশনাল লেভেলে যাচ্ছে, ইন্টারন্যাশনাল লেভেলে যাচ্ছে। আমার ছেলেমেয়েরাও যদি ওই রকম ভালো নম্বর না পায়, তাহলে ওরা কি করে চান্স পাবে মেডিকেলে? ওরা কি করে চান্স পাবে ইঞ্জিনিয়ারিংয়ে? ওরা কি করে আইএস তৈরি হবে? ওরা কি করে গবেষণা করবে? ওরা কি করে আইপিএস তৈরি হবে? আমি এগুলো ভাবি, এবং ভাবি বলেই আপনাদের বলছি, নিশ্চিন্তে থাকুন। যতটা পারবো, যা টাকায় কুলায় না, তাও এখান থেকে ওটা কেটে, ওখান থেকে ওটা কেটে, এইভাবে এই প্রোগ্রামগুলো করেছি। কম তো করিনি। সবুজশ্রী থেকে শুরু করে, খাদ্যসাথী থেকে শুরু করে, সমব্যথী থেকে শুরু করে, সমর্থন থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, যুবশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, কি করা হয়নি, সবুজ সাথী থেকে শুরু করে, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে, অনেক করা হয়েছে। লোকপ্রসার শিল্পী থেকে শুরু করে, কৃষক বন্ধু থেকে শুরু করে, সামাজিক সুরক্ষা শ্রমিকদের থেকে শুরু করে অনেকটা করেছি। এবং বাংলায় আপনারা শুনলে খুশি হবেন, আমরা 40% বেকারি কমিয়ে দিয়েছি। সারা ভারতবর্ষে 2018-য় মনে রাখবেন 2 কোটি বেকার ছেলে মেয়েদের চাকরি চলে গেছে, 2 কোটি কর্মক্ষম ছেলে মেয়েদের চাকরি চলে গেছে। বাংলায় আমরা এই 7 বছরে 40% কমিয়ে দিয়েছি। আগামী দিন ছাত্র যৌবনকে নিজে পায়ে দাঁড়ানোর জন্য যতটা করা যায় সাধ্যমতো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, যাতে ওরাও নিজে পায়ে দাঁড়ায়, যাতে কাউকে মাথা নত করতে না হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা আমি চাই। কিন্তু সাথে সাথে যারা নোংরামি করছে, বলুন তো মা ভাই বোনেরা আমার, বলে কিনা বাংলায় নাকি দুর্গাপুজো হয় না, হরিদাস সব। জিজ্ঞেস করুন, এই বাংলায় দুর্গাপুজো হয়? এই ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের পাড়ায় কত পুজো হয়? দুর্গাপুজোয় যাও, কি দুর্গাপুজো হয় মায়েরা? কালী পুজো হয় মায়েরা, শিবরাত্রি পুজো হয় মায়েরা, স্কুলে স্কুলে সরস্বতী পুজো হয়। বলো ছাত্রছাত্রীরা, দিল্লি থেকে উঠলো বাই, চলে এলো গরু গাই, মানে গোরক্ষক, এসে বলছে মমতা ব্যানার্জি দুর্গা পুজো করতে দেয় না, সরস্বতী পুজো করতে দেয় না, কালী পুজো করতে দেয় না। জিজ্ঞেস করুন, বলুন মা দুর্গা চণ্ডী পাঠটা একটু মুখস্থ বলো, শুধু নিজেদের স্লোগান দিলে হবে? বল, জানো মা দুর্গা কাকে বলে? মা কালী কাকে বলে? জগদ্ধাত্রী কাকে বলে? শিব কাকে বলে? গণপতি কাকে বলে? গরু দেবতাও, আমরাও গরুকে সম্মান করি।
তোমাদের মতো গোরক্ষকের নামে লোক হত্যা করি না। বলে দিচ্ছে কে কি খাবে, কোন মেয়ে কি ড্রেস পরবে, কার বাড়িতে কোন খাবার যাবে। কে ভাই তুমি? তোমাকে দেখে দেশ চলবে? দেশের নেতা কেমন হয়? যে দেশ নেতা সবাইকে নিয়ে চলে, আর যে দেশ নেতা একা চলে শুধু দেশকে ধ্বংস করে, তারা দেশ নেতা হতে পারে না। এটা মাথায় রাখবেন। মহাত্মা গান্ধীজি দেশের নেতা, তার কারণ দেশ বরেণ্য, সবাইকে নিয়ে চলেছে। নেতাজি দেশের নেতা, দেশকে নিয়ে চলেছে। মনে রাখবেন বাবা সাহেব আম্বেদকর দেশের নেতা, দেশকে নিয়ে চলেছে। মনে রাখবেন মৌলানা আবুল কালাম আজাদ দেশ নেতা, দেশকে নিয়ে চলেছে। রাজেন্দ্র প্রসাদ বলুন, এপিজে কালাম বলুন, রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, বিবেকানন্দ বলুন, নেতাজি বলুন, ভগৎ সিং আজাদ বলুন, কত শত আছে, গুরু গোবিন্দ সিং বলুন, গুরু তেগ বাহাদুর সিং বলুন। এক একটা ধর্মের এক একটা মানুষ আছে, বিভিন্ন ধর্মের। এরা দেশের মহান মানুষ, যারা সবাইকে নিয়ে চলে, সবার জন্য জীবন দেয়। আর এরা কারা? কয়েকটা উন্মাদ, উগ্র উন্মাদ কয়েকটা ছেড়ে দিয়েছে। আর সেগুলো এসে একে মারছে, ওকে ধরছে, ওখানে আগুন জ্বালাচ্ছে, ওখানে ভাঙছে। এই উগ্র যারা অন্ধ উন্মাদ, তাদের বিরুদ্ধে মানুষ জোট বাঁধুন। বাংলা আমাদের লড়তে শিখিয়েছে, বাংলা আমাদের গড়তে শিখিয়েছে, বাংলা আমাদের মরতে শিখিয়েছে, বাংলা আমাদের সভ্যতা শিখিয়েছে, বাংলা আমাদের সংস্কৃতি শিখিয়েছে, বাংলা আমাদের মরতে শিখিয়েছে। তাই মনে রাখবেন, যতদিন বাঁচবো কোনো মানুষে ভেদাভেদ করতে দেব না, কারো ঘরে আগুন জ্বালাতে দেব না, কারো ঐক্য নষ্ট করতে দেব না। আর একটা কথা মনে রাখবেন, যদি দিতে হয় দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। আমি আমার জীবনে অনেক মার খেয়েছি। আমার শরীরের এমন কোনো পার্টস নেই যেখানে সিপিএম আমাকে মারেনি। আমি অনেক মার খেয়ে জায়গাটা দাঁড়িয়েছি। এখনো বলি, চালাও বন্দুক। কত বন্দুক আছে, তোমাদের বন্দুক চলবে, আর আমার সাথে মানুষ থাকবে। আমি দেখতে চাই মামাটি মানুষের জোর বড় না তোমাদের বন্দুকের জোর বড়, গুন্ডার জোর বড়। এসব লড়াই করো। যাওয়ার আগে বলে যাই, নাগিনীরা চারিদিকে ফেলে দিচ্ছে বিষাক্ত নিঃশ্বাস। শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, এই ছোট ছোট ভাই বোনেরাই প্রস্তুত হচ্ছে আগামী দিন জবাব দেবে। লাস্ট বলে যাই, লড়তে পারলে লড়ো, করতে পারলে করো, গড়তে পারলে গড়ো, আর তা না হলে কলসি আর দড়ি আছে, মানে কেটে পড়ো। এইটা মাথায় রাখতে হবে, তাহলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খুদা হাফেজ, ইনশাল্লাহ, জয় জহর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমি হুগলি জেলা প্রশাসন সহ সকলকে রামকৃষ্ণ মিশন, কামারবাড়ি মিশন, আমার দক্ষিণেশ্বর ট্রাস্ট থেকে শুরু করে সমস্ত এমপি এমএলএ কাউন্সিলর কমিশনার গ্রামসভা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন এবং আমার প্রেস মিডিয়া থেকে শুরু করে সবাইকে আমার অনেক ধন্যবাদ, অভিনন্দন, নমস্কার। যতটা পারলাম করলাম, বাদ বাকি অনেকের অনেক সমস্যা আছে, পরে আস্তে আস্তে একটু একটু করে দেখে দেবো যখন আবার টাকা হবে। ভালো থাকবেন, অনেক অনেকবার দেখা হবে, খুব ভালো থাকুন। রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটির জয় হোক, মাটি উৎসবের জয় হোক। আমার বাউল ভাই বোনেরা গান গাইবেন এবং গানের সাথে সাথে আমি বলে যাই, তোমায় হৃদ মাজারে রাখিব, ছেড়ে দেব না। অর্থাৎ আমার বাউল ভাই বোনেরা খুব ভালো থাকুক। ইন্দ্রনীল সেন এই জেলারই, এবং ইন্দ্রনীলকে আমি বলবো একটা গান করে বাউলদের হাতে মাইক তুলে দিতে। তুমি একটা গান গাও, তারপরে বাউল গান হবে।